গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো তো? আচ্ছা, গতদিন আমরা একটি কবিতা পড়েছিলাম। নাম মনে পড়ছে সেটি? ভরতের উপাখ্যান নামে একটি কবিতা। ঠিক আছে, এই কবিতাটি থেকে প্রশ্নোত্তরও আমাদের হয়ে গেছে। আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করছি। আচ্ছা, সেই চ্যাপ্টারটির নাম কি দেখো? নাম হচ্ছে ছোটনাগপুর ভ্রমণ। ছোটনাগপুর হচ্ছে একটি জায়গার নাম, আর ভ্রমণ হচ্ছে বেড়ানো, মানে ছোটনাগপুর বেড়ানো। এটা নিয়ে আমাদের আজকের কাহিনীটা, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোটনাগপুর ভ্রমণ কাহিনীটি তার নিজেরই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় একবার ছোটনাগপুর নামক জায়গায় বেড়াতে গেছিলেন। তো সেই বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথের কাছে ছোটনাগপুর জায়গাটি যেরকম লেগেছিল বা তার আশেপাশের জায়গাগুলোর যে সমস্ত ঘটনা তার মনে দাগ এনেছে, সে সমস্ত ঘটনাকেই তিনি লিখে রাখলেন ছোটনাগপুর ভ্রমণ নামক একটি গল্পের মাধ্যমে, যেটি আজ আমরা পড়ব। আচ্ছা, তোমাদের তো বই তো এখনো হয়নি, আসেনি। এবার পিডিএফ ফাইলের মাধ্যমে আমি কতগুলি চ্যাপ্টার তোমাদেরকে পাঠিয়েছিলাম। সেই চ্যাপ্টারের মধ্যে থেকেই দেখো এই ছোটনাগপুর ভ্রমণ গল্পটি আছে। তোমরা সেটি বের করো, আর আমি আমার বই থেকে তোমাদেরকে আজ বুঝিয়ে দিচ্ছি। সবার বই খোলা হয়েছে? খুলেছে সবাই? পেয়েছো ছোটনাগপুর ভ্রমণ কাহিনী? আচ্ছা, তাহলে দেখো শুরু করছি। দেখো, এই হচ্ছে বইতে আমাদের যে ছবিটি দেওয়া আছে, সেই ছবিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গাড়ি দেখা যাচ্ছে এখানে, 4টি চাকার গাড়ি, যেটাকে মানুষ টেনে টেনে নিয়ে যাচ্ছে। সেটি জলের মধ্যে দেখাচ্ছে, দুজন ধাক্কা দিচ্ছে, ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন। অর্থাৎ ছোটনাগপুর ভ্রমণ কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন আর তার চোখে ছোটনাগপুর নামক জায়গাটি কিরকম ছিল, সেটি আজ আমরা চ্যাপ্টারটি পড়ে দেখব। তাহলে শুরু করো। দেখো, এখানে আছে লেখা, সকাল 6টার সময় গিরিডি স্টেশনে গিয়া পৌঁছলাম। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সকাল অর্থাৎ ভোরবেলা 6টার সময় তিনি গিরিডি নামক একটি স্টেশন, সেই স্টেশনে গিয়ে পৌঁছলেন। আর রেলগাড়ি নাই, মানে সেখানে আর কোনো রেলগাড়ি নাই। এখান হইতে ডাক গাড়িতে যাইতে হইবে, মানে সেই গিরিডি স্টেশন থেকে আর কোনো ট্রেন ছিল না। সেই গিরিডি স্টেশন থেকে ডাক গাড়িতে করে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেতে হবে। আচ্ছা, একটি জিনিস লক্ষ্য করবে, পুরো গল্পটি সাধু ভাষায় লেখা। কারণটি হচ্ছে, যেমন দেখো, পৌঁছিলাম, তারপর নাই, হইতে, যাইতে হইবে, টানিয়া লইয়া, তারপরে আছে করিয়া, ঠিক আছে, করে না করিয়া, চারিদিকে চাহিয়া, চেয়ে না চাহিয়া। তো এইরকম যে শব্দগুলো আমরা পাই, সেগুলি হচ্ছে সাধু ভাষা। ঠিক আছে, পুরো গল্পটা সাধু ভাষায় লেখা। আচ্ছা, তাহলে আমরা দেখো পেলাম কি, যে কি পেলাম? রবীন্দ্রনাথ ঠাকুর ভোর 6টার সময় কোন স্টেশনে গিয়ে পৌঁছলেন? গিরিডি নামক স্টেশনে গিয়ে পৌঁছলেন, যেখানে আর কোনো রেলগাড়ি ছিল না। ঠিক আছে, সেখান থেকে ডাকগাড়িতে করে তাকে যেতে হবে।
ডাকগাড়ি মানুষে টানিয়া লইয়া যায়। এবার এই দেখো ছবিতে যে একটি গাড়ি দেখেছো, বলেছিলাম আগে, সেটিকে দুটি মানুষ টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সেই ডাকগাড়ি, যাকে মানুষ টেনে টেনে নিয়ে যায়। একে কি আর গাড়ি বলে? এবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এই যে ডাকগাড়ির কথা বলা হয়েছে, এটা কি গাড়ি? এটাকে কি গাড়ি বলে? চারটে চাকার উপর একটি ছোট খাঁচা মাত্র। খাঁচা তো বুঝতে পেরেছো, বলছেন চারটা চাকা আছে, তার উপরে এই যে খাঁচার মতো, মানে চার কোণে একটা ছোট্ট খাঁচার মতো বাক্স একটা, শেষ। এটাই হচ্ছে ডাকগাড়ি। তাকে মানুষ আবার টেনে টেনে নিয়ে যেতে পারে। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় দেখো, লেখক বলেছেন, সর্বপ্রথমে গিরিডি ডাক বাংলায় গিয়া স্নানাহার করিয়া লওয়া গেল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সবাই আমরা মানে যারা যারা গেছিলেন তারা কি করলেন, গিরিডি ডাক বাংলা, গিরিডি স্টেশনে পৌঁছার পর সেখান থেকে গাড়িতে করে তারা কোথায় গেলেন, একটি ডাক বাংলায় গিয়ে উঠলেন। ডাক বাংলা মানে এখনের দিনে যে পর্যটন স্থান বলা হয় যাকে, মানে বেড়াতে গেলে যে সমস্ত জায়গায় বাইরের থেকে মানুষ এসে থাকে, সেখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, তাকে বলা হয় ডাক বাংলা। তো সেই ডাক বাংলায় গিয়ে কি করলেন, স্নান করলেন, তারপর আহার করলেন। ডাক বাংলার যত দূরে চাই ঘাসের চিহ্ন নাই। এবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ডাক বাংলাটির মধ্যে বারান্দার পাশে দাঁড়িয়ে তিনি যত দূর তাকাচ্ছেন, একটা ফুটা ঘাসের কোনো চিহ্নই নেই। মাঝে মাঝে গোটা কত গাছ আছে, মানে মধ্যে ঘাস তো নেই, মধ্যে মধ্যে কয়েকটা গাছ, বড় বড় গাছ দেখা যাচ্ছে। চারিদিকে যেন রাঙামাটির ঢেউ উঠিয়াছে। চারিদিকে মানে চারিপাশে রাঙামাটি, রাঙা মানে লাল, আর মাটি তো বুঝতেই পারছো মাটি, রাঙামাটি অর্থাৎ লাল রঙের মাটি ঢেউ উঠিয়াছে। ঢেউ মানে উঁচা নিচা, ঠিক আছে? ঢেউ হচ্ছে এরকম, ঢেউ তো এরকম থাকে, তো ঢেউ হচ্ছে কখনো একটা জায়গা উঁচু, কখনো আরেকটা জায়গা নিচু, আবার উঁচু আবার নিচু। অর্থাৎ ডাক বাংলার চারিপাশে শুধু লাল মাটি আর উঁচা নিচা জায়গা। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম জায়গাটি কি পাহাড়িয়া জায়গা যাকে আমরা বলি। অর্থাৎ পাহাড় যে সমস্ত জায়গায় থাকে ওই সমস্ত এলাকাগুলো এরকম সমতল নয়, অনেকটা সমতল মানে সমান, সমান হয় না। সে সমস্ত জায়গাগুলো কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, আবার উঁচু আবার নিচু। তো এরকমই ডাক বাংলাটিও ছিল। তারপর বলছেন, একটা রোগা টাট্টু ঘোড়া গাছের তলায় বাঁধা। তিনি তো আগেই বলেছিলেন যে ডাক বাংলার চারিপাশে ঘাস নেই, কয়েকটা গাছ দেখা যাচ্ছে। তো সেই দূরে একটা গাছের মধ্যে টাট্টু ঘোড়া একটা বাঁধা রয়েছে গাছের তলায়। চারিদিকে চাহিয়া কি যে খাইবে তাহা ভাবিয়া পাইতেছে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘোড়াটাকে দেখে মনে হলো ঘোড়াটা যেন চারিদিকে তাকাচ্ছে, কি খাবে সে ভেবে পাচ্ছে না, শুধু তাকিয়ে যাচ্ছে তাকিয়ে যাচ্ছে। মানে তার তাকানো দেখে তার মনে হচ্ছে একে তো ঘোড়ার রোগা, মানে স্বাস্থ্য ভালো নেই, রোগা তো বুঝুই, হালকা পাতলা, তার মধ্যে সে খাওয়ারও পাচ্ছে না, কি খাবে সে ভেবে পাচ্ছে না, তাই সে চারিদিকে তাকাচ্ছে। কোনো কাজ না থাকাতে গাছের গুড়িতে গা ঘষিয়া গা চুলকাইতেছে। এবার খাওয়ার তো সে পাচ্ছে না, কাজও সে করতে পারছে না, তাই তিনি বলেছেন শেষে তিনি দেখতে পেলেন যে গাছটির
এরকমভাবে পিঠ চুলকাতে শুরু করলো। আমরা তো মানুষ, হাত দিয়ে চুলকাই, কিন্তু পশুরা তো আর হাত দিয়ে চুলকাতে পারে না। তারা কি করে, যখন তাদের কোনো কিছু কামড় দিয়ে চুলকায় শরীরে, তখন তারা কোনো দেওয়াল বা গাছ যাই পায় ওইগুলোর মধ্যে গিয়ে গা ঘষতে শুরু করে। তো লেখক বলছেন এইরকম ভাবে কোনো কাজ না পেয়ে সে গাছের গুঁড়িটির মধ্যে গা ঘষে চুলকাতে লাগলো। আর একটা গাছে একটা ছাগল লম্বা দড়িতে বাঁধা, আর একদিকে ঘোড়া আর আরেকদিকে আরেকটি গাছের মধ্যে রশি দিয়ে বাঁধা একটা লম্বা দড়ি, লম্বা একটা রশি দিয়ে বাঁধা একটা ছাগল। সে বিস্তর গবেষণায় শাকের মতো একটু একটু সবুজ উদ্ভিদ পদার্থ পটপট করিয়া ছিঁড়িতেছে। অর্থাৎ লেখক বলছেন যে এবার ছাগলটি কি করছে, ছাগলটি গবেষণা করছে। সে কি খাবে কি না খুঁজে পাচ্ছে না, তো তাই সে গবেষণা করছে, অর্থাৎ আবিষ্কার করছে কি খাবে কি না। হঠাৎ দেখলো লম্বা লম্বা দেখা যাচ্ছে ঘাসের মতো, তো সে তখন সেগুলোকে পট 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 করে ছিঁড়ছে আর খাচ্ছে, ছিঁড়ছে আর খাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেই তার ভাষাগুলিও এরকম, অর্থাৎ তার চিন্তাধারা দেখো কিরকম। আমরা কখনো ভেবেছি, আমরা তো প্রায়ই রাস্তাঘাটে কত পশু দেখি বা বাঁধা অবস্থায় ছাগলও দেখি, কোনদিন আমাদের মাথায় এসেছে এরকম কথা যে ছাগল গবেষণা করছে সে কি খাবে কি না। এবার রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো বলছে। তারপর বলেছেন টাট্টু ঘোড়ার রোগা পাতলা, সে আবার কি করছে, কাজ খুঁজে পাচ্ছে না, তাই গা চুলকাচ্ছে। আমাদের মনে তো এরকম ভাবনা আসেই না, যেহেতু রবীন্দ্রনাথ ছিলেন কি বিশাল বড় একজন কবি, লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, সমস্ত কিছুই বলতে পারে। তাই তার মতো একজন লেখক ছিলেন বলেই এ ধরনের সুন্দর সুন্দর লেখা উপহার আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে দেখো বর্ণনাটা কি অদ্ভুতভাবে, অর্থাৎ সবাই তো লেখে, অনেকেই তো লেখে, কিন্তু সবার চোখে লেখার যে দৃষ্টিভঙ্গি সেটা কখনো এক হয় না। যেমন সাধারণভাবে আমরা বলবো যে না, আসতে সময় পাশে একটা ঘোড়া বাঁধা দেখেছিলাম, একটা ছাগল দেখেছিলাম, সে ঘাস খাচ্ছে, ঘোড়াটি দাঁড়িয়েই রয়েছে, আমরা তো এভাবেই বলবো। কিন্তু লেখক সেটা কিন্তু বলেননি, তিনি বলছেন ঘোড়া কাজ খুঁজে পাচ্ছে না তাই সে গা চুলকাচ্ছে, আর ছাগল বাঁধা সেও গবেষণা করছে কি খাবে কি খাবে না। তারপর লম্বা লম্বা ঘাসের মতো পেল, সেটাকে সে পট পট করে ছিঁড়ছে আর খাচ্ছে। তাহলে দেখো কি অদ্ভুত রকম ভাবে ভাষার বর্ণনা রবীন্দ্রনাথের লেখনীতে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপর দেখো কি আছে, এখান হইতে যাত্রা করা গেল। অর্থাৎ এই ডাক বাংলা থেকে এবার রবীন্দ্রনাথ ঠাকুর যাত্রা শুরু করলেন, অন্য আরেক দিকে যাচ্ছেন। পাহাড়ের রাস্তা, যে রাস্তাগুলো সেগুলো ছিল সম্পূর্ণ পাহাড়ের রাস্তা। সম্মুখে পশ্চাতে চাহিয়া দেখিলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এবার বলছেন যে সম্মুখে অর্থাৎ সামনের দিকে, ঠিক আছে, আর পশ্চাৎ বলতে আমরা বুঝি পিছন দিকটা। তো বলছেন সামনে আর পিছন দিকে যত দূরই তাকাচ্ছেন কি দেখা যাচ্ছে, শুধু দূর পর্যন্ত, সামনে পর্যন্ত যতটুকু দেখছেন শুধু দেখছেন খালি জায়গা, মানে কিছুই আর দেখা যাচ্ছে না। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম যে যে জায়গা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যাচ্ছেন সে জায়গার চারিধারগুলি ফাঁকা ছিল, শূন্য ছিল। অর্থাৎ চারিদিকে
লাল রঙের মাটি, উঠানামা, ছোট ছোট পাহাড়, সমতল জায়গা, আবার উঁচা জায়গা, আবার নিচু জায়গা, এরকম ভাবে বর্ণনা দিয়েছেন। তারপর বলছেন শুষ্ক শূন্য। শুষ্ক অর্থাৎ শুকনো, যাকে আমরা বলি পুরোপুরি শুকনো সেটা হচ্ছে শুষ্ক, আর শূন্য মানে হচ্ছে খালি বা নেই। তো বলছেন শুষ্ক শূন্য, সুবিস্তৃত। সুবিস্তৃত মানে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যে জায়গাগুলো থাকে, যেমন মাঠের মতো, এক কথায় বলতে গেলে মাঠ বা এরকম বিশাল বিশাল জায়গা থাকে, দেখবে খালি জায়গা। তো এই সমস্ত জায়গার বর্ণনা দিয়ে বলছেন শুষ্ক শূন্য সুবিস্তৃত, প্রান্তরের মধ্যে সাপের মতো আঁকিয়া বাকিয়া, ছায়াহীন সুদীর্ঘ পথ রৌদ্রে শুইয়া আছে। দেখো কি অদ্ভুত বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইনের মাধ্যমে। এবার লাইনটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তিনি বলছেন যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন সেই রাস্তাটির বর্ণনা এখানে আমাদেরকে দিয়ে বলেছেন। বর্ণনাটি দেখো, বলেছেন চারিদিক শূন্য, শুষ্ক, একদম শুকনো, তারপরে শূন্য মানে কিচ্ছু নেই, তারপরে বলছেন সুবিস্তৃত প্রান্ত অর্থাৎ বিশাল বিশাল মাঠের মতো খোলা জায়গা, ঠিক আছে। তারপরে বলছেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা সাপের মতো, সাপ দেখেছো একে বেঁকে চলে, সাপের মতো আঁকিয়া বাকিয়া মানে রাস্তাটা সোজা রাস্তা নয়, এরকম ভাবে পেঁচিয়ে 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 সাপের মতো গেছে, তাই বলেছেন আঁকিয়া বাকিয়া, ঠিক আছে। তারপরে দেখো ছায়াহীন মানে ছায়া নেই। এবার ছায়াহীন কি করে, অর্থাৎ যে রাস্তাটি গেছে সেই রাস্তার ডান দিকে বা বাম দিকে কোনো গাছ নেই, কারণ যখনই গাছ থাকবে না তখনই তো ছায়া থাকবে না, তাই বলছেন ছায়াহীন অর্থাৎ একটি গাছও নেই। সুদীর্ঘ পথ, সুদীর্ঘ মানে অনেক লম্বা রাস্তা, রৌদ্রে শুইয়া আছে মানে রাস্তাটা আমরা যখন হাঁটতে শুরু করি রাস্তায় দেখবে দূর দূর পর্যন্ত যতটুকু দেখা যায়, আমাদের চোখে যতটুকু দেখা যাচ্ছে, আমরা দেখি সোজা রাস্তা হলে সোজা গেছে, তেরা বেঁকা হলে আঁকিয়ে বাঁকিয়ে গেছে। তো তিনি বলছেন চারিদিকে শুকনো শুষ্ক, একটা গাছও নেই, ছায়াও নেই, তার মধ্যে থেকে দেখছেন রাস্তাটা এঁকে বেঁকে সাপের মতো গেছে, আর মনে হচ্ছে যেন সে এই রৌদ্র যে পড়ে আছে সেই রৌদ্রে পুড়ে যাচ্ছে, সব ছারখার হয়ে যাচ্ছে, তারই মধ্যে রাস্তাটি যেন দেখে মনে হচ্ছে শুয়ে রয়েছে, মানে রাস্তাটি চলে গেছে সেটিকে দেখে তিনি বলছেন, তার কল্পনা দেখো কিরকম, তিনি কল্পনায় বলছেন রাস্তাটিকে দেখে মনে হচ্ছে সেজন্য শুয়ে আছে। তারপর দেখো তারপরের লাইনে বলেছে একবার কষ্টের শেষে টানিয়া ঠেলিয়া গাড়ি চওড়া রাস্তার উপরে উঠিতেছে। সেই যে গল্পটির শুরুতেই তোমরা দেখেছিলে যে ছবির মধ্যে গাড়িটি আছে, সেই গাড়িটির বর্ণনা করে বলছেন অনেক কষ্ট করে গাড়িটাকে মানুষরা যে ঠেলে নিচ্ছিল সেটি কোনো রকমে ঠেলতে ঠেলতে গিয়ে রাস্তার উপরে উঠেছে। একবার গাড়ি গড়গড় করিয়া দ্রুতবেগে ঢালু রাস্তায় নামিয়া যাইতেছে। অর্থাৎ এই লাইনটি তিনি এভাবে বুঝিয়েছেন, যেহেতু জায়গাটি ছিল পাহাড়িয়া জায়গা, কোনো জায়গা উঁচু জায়গা কোনো জায়গা নিচু জায়গা, সেই জন্য তিনি বলেছেন যখন উঁচু জায়গা হয় তখন দেখবে গাড়ি হোক বা যে কোনো সাইকেলই তোমরা যে চালাও দেখবে উঁচু জায়গায় উঠতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, উঠতে পারছি না, কষ্ট করে কোনো রকমে উঠছি। তো ঠিক সেই রকম ভাবে লেখক বলছেন ঠিক এইরকম ভাবে মানুষগুলো কষ্ট করে গাড়িটাকে টানতে টানতে নিয়ে সেই উঁচু জায়গায় উঠালো, তারপর আবার রাস্তা হয়ে গেছে ঢালু মানে এরকম নেমে গেছে। তো এরকম যখন রাস্তা নামবে তখন তো আর টানতে হবে না, তখন গাড়ি গড়গড় করে মানে গাড়ির এত স্পিড হয়ে গেল যে সে গড়গড় করে চলতে লাগলো, ঠিক আছে।
বাকি যতটুকু আমি পড়িয়েছি এতটুকু ভালো করে ঘুরে চ্যাপ্টারটি পড়বে।